আরে রঘু আর রমিলার ছোট্ট কুঁড়ে ঘর, টিনের চাল, বাঁশের বেড়া আর মাটির মেঝে। দারিদ্র্যের ছাপ স্পষ্ট ঘরের প্রতিটি কোণে। বাইরে দু একটা কাক ডাকছে। ঘরের ভেতরে এখনো অন্ধকার, শুধু ছোট্ট একটি তেলের প্রদীপে টিমটিমে আলো। রমিলা উনুনে ফু দিচ্ছে, শুকনো কাঠগুলো ধোয়া তুলছে, অথচ জ্বলতে চাইছে না। পাশে ছেঁড়া কাঁথাটা বুকের ওপর টেনে শুয়ে আছে রঘু, তার কপালে অভাবের ছায়া। উফ, এই কাঠগুলো যেন আর জ্বলতেই চাইছে না। কপালটাই বুঝি মন্দ আমাদের। সকাল থেকে এত ধোয়া, চোখে জলও এসে গেল, তবু চুলাটা যেন জ্বলতেই চাইছে না। আর কাশি, সেও তো আর থামছে না। মনে হচ্ছে ফুসফুস ধোঁয়ায় ভরে গেল। কি হলো সকাল সকাল, কি বলছো শুনি? কি আর বলবো, আমার হয়েছে যত জ্বালা। একে তো ঘরে কোনো চাল ডাল কিছু নেই, যেইটুকু আছে সেইটুকু রান্না করতেই হাড় জ্বলে যায়। উনুনে পানি পড়েছে, টিনের চালা ফুটো, এই উনুনে কি রান্না করা যাবে? ও, এই ব্যাপার। তাই একটু শুকোতে দাও না। এত সকালেই রান্না চড়াতে হবে কেন বলো তো? সে কি গো, তুমি না খেয়ে কাজে যাবে নাকি? আর বলো না গিন্নি, রাতভর মশার কামড়ে ঘুমোতে পারিনি। শরীরটা ম্যাচ ম্যাচ করছে আমার। ওসব তো এখন বললে হবে না। যাও, তাড়াতাড়ি বেরো। যাব। আজকেও কি যাত্রী পাবো কিনা কে জানে। নদীর জলও তো শুকিয়ে আসছে দিনকে দিন। নৌকাটা টেনে নিয়ে যেতেও কষ্ট হয়। যাত্রী না পেরে খাবো কি? চালের হাড়ি তো শূন্য প্রায়। রতন আর মানিক সকালে উঠে খাবে কি? গত রাতেও তো পেট ভরে খেতে পারেনি ওরা। তাদের মুখগুলো দেখলে আমার যে বুক ফেটে যায়। জানি গিন্নি, জানি। আমারও বুক ফেটে যায় যখন দেখি ছেলে মেয়েগুলো শুকনো মুখে তাকিয়ে থাকে। কি করব বলো, এই নদীর ঘাটে তো আর আগের মতো লোক আসে না। সবাই এখন পাকা রাস্তা ধরে শহরে যায়। আমাদের এই পুরনো পেশাটা বুঝি আর কিছুতেই টিকবে না। চলো না গো, আমরাও শহরে চলে যাই। ছেলে মেয়েগুলোর তো অনেক শখ। শহরে যাব বললেই তো আর যাওয়া হয় না। সেখানেও তো কাজ নেই। শুনেছি শহরেও নাকি অভাবের শেষ নেই। তার চেয়ে এই ভালো, অন্তত মাথা গোজার ঠাঁই তো আছে। কিন্তু এই অভাব কতদিন চলবে? এই ছেলে মেয়ে দুটোকে নিয়ে কি করব বলো তো? তা ছেলে মেয়ে দুটো কোথায়? হ্যাঁ, সকাল সকাল নিতাই মাস্টারের পাঠশালায় পাঠিয়েছি গো, বিনে পয়সায় পড়ানুনি। ঠিক আছে গিন্নি, আমি তাহলে নদীর ধারে গেলাম। দেখি যদি কোনো যাত্রী পাই। তুমি ততক্ষণে যা পারো জোগাড় করো। আজ না হয় কাল একটা উপায় নিশ্চয় হবে গিন্নি। যাই, দেখি যদি কোনো যাত্রী পাই, তবে ছেলে মেয়ের মুখে একটু খাবার জুটবে। রঘু নদীর ঘাটে এসে পৌঁছয়। তার নৌকোটি ঘাটে বাঁধা, পুরনো জীর্ণ শীর্ণ নৌকা। কাঠের রঙও উঠে গেছে, অনেক জায়গায় আবার ফাটলও ধরেছে। রঘু নৌকার পাটাতনে বসে থাকে, শূন্য দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে থাকে। নদীর শান্ত জল, দু একটা ছোট ছোট ডিঙি নৌকা দূরে মাছ ধরছে। কিছুক্ষণ পর এক বৃদ্ধ, তার নাতি এবং একজন যুবক ঘাটে আসে। দেখে মনে হয় তারা শহরে যাবে। ও মাঝি, মাঝি রে, ও মাঝি, নদী খানা পার করে দিবি বাবা, আমরাও পারে যাব। হ্যাঁ, পার করে দিবি? যাক, এত সকালে আজ দুজন যাত্রী এলো, এটাই অনেক। কি গো মাঝি ভাই, যাবে নাকি ওপারে? কিছু বলছো না যে? হ্যাঁ, পার করে দেব। আসুন আসুন, নৌকায় উঠুন। তা কোথায় যাবেন আপনারা? শহরে বুঝি? হ্যাঁ মাঝিদা, শহরে যাব কাজের খোঁজে। যদি কিছু কাজ পাই। গ্রামের অবস্থা তো খুব একটা ভালো না। এজন্যই ভাবছি কদিন গিয়ে দেখি, যদি মন্দ না হয় তবে ওখানেই থেকে যাব গো। কতদিন পর নৌকায় উঠলাম বাবা। তোর বাবাও তো এই ঘাটের মাঝি ছিল। দিনকাল বদলে গেছে, তাই না? এখন তো আর আগের মতো লোক আসে না।
হ্যাঁ চাচা, সব বদলে গেছে। এখন আর আগের মতো কোনো যাত্রী পাই না। এই তো আপনাদের মতো দু একজন আসে আর কি, আর তাতেই আমার দিন কোনোভাবে চলে যায়। তা শহরে কি কাজ খুঁজতে যাচ্ছেন বাবুরা? যা পাই মাছিদা, দিনমজুরের কাজ হলেও চলবে গো। গ্রামে তো আর কাজ নেই, ছেলে পুলে নিয়ে বাঁচা বড় দায়। আহ, জলটা কি ঠান্ডা! আগে এই জলে কত মাছ ধরেছি, গোসল করেছি। এখন সেগুলো সব স্মৃতি। মাছ আছে নাকি এখানে? মাছ তো আছেই, কিন্তু ধরতে পারবি না। আরে ওই দেখো, একটা সাদা রাজহাঁস। বাহ, দেখতে বেশ সুন্দর তো। মনে হয় গ্রামের কারো হাঁস এই দিকে চলে এসেছে। কিন্তু এত সুন্দর রাজহাঁস আমি তো আগে কখনো দেখিনি। সত্যি কি সুন্দর! রঘু একবার ফিরে তাকায়, কিন্তু সেভাবে লক্ষ্য করে না। তার মনে তখনও অভাবের চিন্তা। নৌকা ধীরে ধীরে নদীর মাঝখানে পৌঁছায়। রঘু বৈঠা বাইতে থাকে। তখন তার পেশিগুলো টান টান হয়ে ওঠে। সে যুবকটার দিকে তাকায়, আর তার চোখেও একই রকম হতাশা। আর কতদিন এভাবে চলবে? এবার একটা রাস্তা দেখাও বিধাতা, একটা রাস্তা দেখাও। ভালো থাকবেন চাচা, আর তোমার কাজ যেন হয় ভাই। কাজ পেলে আমাকেও একটু বলো গো, যদি আমিও একটু দুমুঠো চাল জোগাড় করতে পারি। ঠিক আছে গো মাছিদা, আসি তাহলে। হায় রে, মাত্র এ কটা পয়সা, এ দিয়ে তো কিছুই হবে না। দেখি যদি ফেরার পথে কিছু যাত্রী পেতাম, তবে একটু চিন্তামুক্ত হতাম। রঘু আবার নৌকায় বসে পড়ে। তার চোখে আবার সেই শূন্যতা। সে জানে এই সামান্য পয়সায় আজকের দিনটা চলাও কঠিন। যাত্রীর অপেক্ষায় বসে থাকে, কিন্তু সময় গড়াতে থাকে, কোনো যাত্রীর দেখা নেই। সে আবারও বৈঠা হাতে নেয় এবং ফিরতি পথে একা একা নৌকা বাইতে থাকে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। কোনো যাত্রী তো পেলাম না। কি আর করার, আজ রাতেও হয়তো ছেলে মেয়েদের মুখে ভালো করে খাবার তুলে দিতে পারবো না। আরে ওটা কি? কোনো বস্তা নাকি গাছের ডাল? না না, এ তো দেখছি একটা হাঁস, একটা বড় রাজহাঁস। হ্যাঁ হ্যাঁ, যাওয়ার সময় ওরাও তো এই হাঁস নিয়েই কথা বলছিল, কিন্তু এখনো এটা এখানেই পড়ে আছে। দেখি তো, কাছে গিয়ে দেখি তো। রঘু এগিয়ে যায়, দেখে তার একটি ডানা ভাঙা, পালকগুলো এলোমেলো। সে যন্ত্রণায় ছটফট করছে। তার চোখ দুটোতে ভয় আর অসহায়ত্ব। আরে এ তো আসলেই রাজহাঁস। এত বড় হাঁস এই নদীতে আমি আগে কখনো দেখিনি। আর এ তো আহত, মনে হচ্ছে কোনো শিকারীর ফাঁদে পড়েছিল। ইস রে, এত সুন্দর একটা রাজহাঁস এভাবে এখানে পড়ে আছে। আয় আয় আয়, তোকে পারে পৌঁছে দেব। আয় আয় আয়। আমাকে সাহায্য করো মাঝি, আমাকে সাহায্য করো। আমি অনেক দূর থেকে এসেছি, আমার ডানা ভেঙে গেছে। আমি আর উঠতে পারছি না, চলতেও পারছি না। কে 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 কথা বলছে? আরে কে এখানে? আমি, আমার দিকে তাকাও, আমি রাজহাঁস। রাজহাঁস? এ কি? তুমি কথা বলছো? তুমি কে? এ তো অলৌকিক। না 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 না, আমি তো কোনো স্বপ্ন দেখছি না তো। না, এটা স্বপ্ন নয়, এটা বাস্তব। আমি রাজহাঁস, আমি কথা বলতে পারি। আমাকে সুস্থ হতে সাহায্য করো। কিন্তু আমি তো গরিব মানুষ, তোমাকে কি খাওয়াবো? আমার নিজেরই তো দুবেলা খাবার জোটে না। সে চিন্তা তোমাকে করতে হবে না, শুধু আমাকে আশ্রয় দাও, আমি তোমার উপকার করব। তুমি তো নিজেই নিজের উপকার করতে পারছো না,
তাহলে আমাকে কিভাবে উপকার করবে সেটা বলো। তুমি আমাকে সাহায্য করছো, তাই আমি তোমাকে বলছি, যদি আমাকে নিয়ে যাও আর সুস্থ হতে সাহায্য করো, তাহলে তোমাকে অনেক ধনরত্ন দেব। ধনরত্ন? তুমি একটা রাজহাঁস, এসব কোথা থেকে পাবে শুনি? তুমি এবার আমার একটা পালক ছিঁড়ে ফেলো। পালক ছিঁড়ব? কেন? তোমার তো এমনিতেই কষ্ট হচ্ছে, এটা কি ঠিক হবে? তুমি তো আহত। ছিঁড়ে ফেলো, ভয় পেও না, এতে তোমার ভালো হবে। রঘু সাবধানে রাজহাঁসের একটি পালক ধরে টানে। হাঁসটি একটু কষ্ট পেয়ে কেঁপে ওঠে, কিন্তু কোনো শব্দ করে না। হঠাৎ তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে, আর সেই জলের ফোঁটা যেখানে পড়ে সেখানেই এক ঝকঝকে হিরে ঝলমল করে ওঠে। রঘু হতবাক হয়ে যায়। আরে, এটা কি? কি এটা? এটা একটা হীরা। আমি কষ্ট পেলে আমার চোখ দিয়ে জল পড়লে তা হীরা হয়ে যায়। তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমাকে এর প্রতিদান দেব। আমাকে নিয়ে চলো। হীরার লোভ রঘু সামলাতে পারে না। সে বৈঠা হাতে নেয়, বাড়ির দিকে নৌকো বাইতে শুরু করে। তার মনে তখনও বিস্ময়ে ভরা। এই হাঁস তার জীবনে কি নিয়ে আসবে তা সে জানে না। রঘু দ্রুত বাড়ি ফেরে, তার মুখে এক অদ্ভুত উত্তেজনা। রামিলা উনুনের বাসে বসে অপেক্ষা করছিল। ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে। কি ব্যাপার কি গো, এত দেরি হলো যে? আর তোমার মুখটা অমন কেন দেখাচ্ছে? কোনো বিপদ হয়নি তো? এ কি গো, চকচক করছে যে? এটা হীরা গো, হীরা। আজ থেকে আমরা বড়লোক আমরা। হীরা? তুমি হীরা কোথায় পেলে? এ তো স্বপ্নের মতো গো। এসো গো রাজহাঁস, ভেতরে এসো। তুমি আবার কাকে ডাকছো গো? আমি দিয়েছি এই হীরা। আরে এ কি, এই রাজহাঁস কথা বলছে কিভাবে? আমি কথা বলতে পারি, ভয় পেও না। তোমরা যদি আমাকে সুস্থ করে দাও, তবে আমি তোমাদের আরো প্রতিদান দেব। তোমাদের দেখে অনেক সৎ মনে হয় আমার। হ্যাঁ হ্যাঁ, আমরা তোমাকে সুস্থ করে দেব। হ্যাঁ গিন্নি, ঠিকই বলছি। এই রাজহাঁস আমাদের সব দুঃখ ঘুচিয়ে দেবে, আর অভাব থাকবে না। আমরা বড়লোক হয়ে যাব, ছেলে মেয়ে দুটোকে ভালো খাবার দিতে পারবো, ভালো পোশাক দিতে পারবো। তাহলে আর দেরি কেন? চলো, ওকে আবার কষ্ট দেই। আরো হীরা চাই আমাদের। যত হীরা তত সুখ। এই তো আমাদের ভাগ্য খুলে গেল। তাদের মনে আর কোনো দয়া মায়া নেই, শুধু গভীর লোভ। তাদের চোখের সামনে এক নতুন পৃথিবীর স্বপ্ন ভেসে ওঠে। তাদের চোখে এক বন্য লোভের আগুন। তারা ভুলে যায় হাঁসটি আহত, ভুলে যায় তার কষ্ট। তাদের মনে শুধু তখন একটাই চিন্তা থাকে, কিভাবে আরো হীরা পাওয়া যায়। তারা রাজহাঁসটিকে ঘরের এক কোণে একটি ছোট্ট খাঁচায় রাখে। ওর চোখে তো আর জল আসছে না, সকাল থেকে তো আর একটাও হীরা দিল না। মনে হচ্ছে শুকিয়ে গেছে জল। শুকিয়ে গেছে মানে? জোরে চাপ দিতে হবে আর একটু, কান্না করতেই হবে, না হলে হীরা কোত্থেকে আসবে? যত কষ্ট পাবে তত হিরে দেবে। তোমরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ। তোমাদের ভালো হবে না, তোমাদের কিছুতেই ভালো হবে না। আমাকে সুস্থ করলে আমি তোমাদের হীরা দিতাম, কিন্তু তোমরা আমাকে কষ্ট দিচ্ছ। চুপ করো তো, নয়তো আরেকটা পাখা ভেঙে দেব। দাও দাও গিন্নি, দাও, আরেকটা পাখা ভেঙে দাও, তবে ও কাঁদলে আরো হীরা পাবো। দাও দাও, ভেঙে দাও। রামিলা রাজহাঁসটার আরেকটা পাখা নিজ হাতে ভেঙে দিল। ব্যথায় হাঁসটার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে, আর সেই জল পরিণত হচ্ছে হীরায়। দেখলে, আবারও পেলাম। এই তো আরো চাই। এই হীরা দিয়ে আমরা কত কিছু কিনতে পারবো গিন্নি। ওকে আরো কষ্ট দাও, আরো কষ্ট দাও ওকে। আমাকে আর কষ্ট দিও না, আমি তোমাদের সৎ ভেবে এসেছিলাম। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। না, তোকে মোটেও ছাড়া যাবে না। রঘু আর রমিলা প্রতিদিন রাজহাঁসটিকে কষ্ট দিতে থাকে। তারা তাকে খাবার দেয় না, জলও দেয় না।
শুধু বাঁশের কাঠি দিয়ে খুঁচিয়ে কষ্ট দেয়। রাজহাঁস আকুতি মিনতি করে, নিষেধ করে, কিন্তু তাদের লোভের কাছে সব বৃথা। তোমরা আমাকে এভাবে কষ্ট দিও না, আমার সময় ঘনিয়ে আসছে। তোমরা যা করছো তার ফল ভালো হবে না। প্রকৃতির নিয়ম ভাঙলে তার ফল ভোগ করতেই হয়। ফল ভালো হবে না কেন? ভালোই তো হচ্ছে, দেখছিস না কত হিরে পাচ্ছি। তুই শুধু হীরা দে, আর কোনো কথাই বলবি না তুই। তোমার এসব নীতি কথা শুনতে আমরা একদম রাজি নই। রঘু আর রমিলা হাসতে শুরু করে। তাদের হাসিটা যেন এক পৈশাচিক হাসি। তাদের লোভ তাদের অন্ধ করে দিয়েছে। রাজহাঁসটি অসহায়ভাবে তাদের দিকে তাকিয়ে থাকে। তার চোখে জল, কিন্তু সেই জলে আর হিরে পড়ছে না। রাজহাঁসটি খাঁচার ভেতর ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার পালকগুলো যেন আলো ছড়াতে শুরু করেছে। ও গো, এই আলো কোথা থেকে আসছে গো? লোভের ফল কতটা ভয়ঙ্কর হতে পারে তা তোমাদের বুঝতে হবে। তোমাদের এই শাস্তি তোমাদের পাপের ফল। এইসব তুই বলছিস কি? হ্যাঁ, আমাদের ভয় দেখাচ্ছিস? আরে তুমি কে? কে তুমি? কি হচ্ছে এসব? আমি আমি সেই রাজহাঁস। রাজহাঁস, তুমি মানুষ হলে কি করে? তোমাদের লোভ আমি অনেক সহ্য করেছি, আর না। আমি এক রাজকুমার, জলের রাজা ইন্দ্রজিতের ছেলে। আমি এই পৃথিবীতে 3 দিনের সফরে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ডানায় আঘাত লাগে। তার জন্য আমি আর মানুষ রূপে ফিরতে পারিনি। কিন্তু আমার সফর ছিল 3 দিনের। আজ 3য় দিন। আজ আমি যেখানেই থাকি না কেন মানুষ রূপে ফিরে আসব। এসব কি বলছেন আপনি? আর আমাদের ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাদের। ক্ষমা? তোমাদের মতো পাপীদের ক্ষমা করব? কখনোই নয়। লোভ তোমাদের এই পরিণতিতে ডেকে এনেছে। এবার তোমরাও বুঝবে কেমন লাগে। রাজকুমার তার জাদুর কাঠি উঁচিয়ে ধরে। এক ঝলক আলোয় রঘু আর রামিলা পরিণত হয় রাজহাঁসে। তাদের শরীর পালকে ঠেকে যায়, তাদের হাত পা ডানায় রূপান্তরিত হয়, আর তারা নিজেদের নতুন রূপ দেখে চিৎকার করে ওঠে। এ কি হলো? আমরা তো হাঁস হয়ে গেলাম, আমাদের সব শেষ। আমাদের আমাদের মানুষ করে দাও, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করো। তোমাদের আর কোনো ক্ষমা নেই। এখন তোমরাও বুঝবে লোভের ফল কেমন হয়। আমাদের কি হলো গো? আমাদের লোভ আমাদের সর্বনাশ করে দিল, সর্বনাশ করে দিল আমাদের লোভ। মানুষের চোখে পড়লে তারাও আমাদের সাথে একই রকম আচরণ করবে। চলো ওইদিকে, জঙ্গলের দিকে চলো। বৃষ্টি পড়ছে ঝিরঝিরে, নদীর জল ফুলে উঠেছে। রঘু হাঁস আর রামিলা হাঁস ভেসে চলেছে নদীর স্রোতে। তারা ক্লান্ত, ক্ষুধার্ত আর ভয়ে কাঁপছে। তাদের মনে তখনও নিজেদের নতুন রূপের আতঙ্ক। তাদের শরীর দুর্বল হয়ে আসছে। অনেকক্ষণ ভেসে চলার পর তারা নদীর আরেক পারে একটা ছোট্ট কুঁড়ে ঘরের কাছে এসে পৌঁছায়। আজ রাতেও বুঝি কেউ আসবে না? এই ঝড় বৃষ্টিতে আর কে আসবে? কিন্তু আমার মন বলছে কেউ যেন আসবে। আরে হাঁসেরা, এই বৃষ্টির মধ্যে তোমরা কোথা থেকে এলে? ভিজে গেছো যে? এসো এসো, আমার ছোট্ট উঠোনে জায়গা পাবে নিশ্চিন্তে। ভয় পেও না। না, আমরা যাব না। আরে, তোমরা দেখছি কথা বলতে পারো। আরে, আমি তো ভুল করে কথা বলে ফেললাম। এসো এসো, ভেতরে এসো। চলো চলো, এখন আর কি করার? বলো তো, তোমাদের এই অবস্থা কি করে হলো? তোমরা কথা বলতে পারো কি করে? বুড়িমা, আমরা নিজেদের ভুলে এমন হয়েছি। আরে এটা কি? তোমার চোখের জল তো হিরে হয়ে গেল। এই তো সর্বনাশ, বলে দিলে তো তুমি। এখন সে জেনে যাবে আমাদের চোখের জল হিরে হয়ে যায়, আর আমাদের কষ্ট দিয়ে হিরে নেবে।
আরে না, কি বলছো কি তুমি? আমি কিছুই চাই না। বৃদ্ধা তাদের আদর করে, শীতল কাপড় এনে মেলে দেন, ভিজে চালের গুঁড়ো ছড়িয়ে দেন তাদের জন্য। রঘু হাঁস আর রামিলা হাঁস অবাক হয়ে তাকিয়ে থাকে বৃদ্ধার দিকে। তাদের মনে তখন এক অদ্ভুত শান্তি। এই প্রথম তারা সত্যিকারের ভালোবাসা অনুভব করে। এই গৃহে কোনো লোভ নেই, হাসে শুধু শান্তি। আর আমরা কত বড় ভুল করেছি। এই বুড়িমা আমাদের কোনো ক্ষতি করছে না। বৃদ্ধা তাদের পাশে বসে তাদের পালকগুলো আলতো করে ছুঁয়ে দেন। রঘু হাঁস আর রমিলা হাঁস বৃদ্ধার ভালোবাসায় সিক্ত হয়। তারা বুঝতে পারে লোক তাদের কতটা নিচে নামিয়েছিল। তারা বৃদ্ধার ভালোবাসায় সিক্ত হয়ে নিজেদের ভুল বুঝতে পারে। তাদের মনে আর কোনো লোভ নেই, আছে শুধু অনুশোচনা। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, কিন্তু এখন আর কোনো রাস্তা নেই। আমাদের এই শাস্তি গ্রহণ করেই বাঁচতে হবে। লোভ যেখানে হার মানে সেখানেই মুক্তির আলো দেখা যায়। তোমরা শিখেছ, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছ, এখন মুক্তি পাবে তোমরা। আমরা নিজেদের ভুল বুঝতে পারছি, আর কখনোই লোভ করব না আমরা। আপনি আমাদের নতুন জীবন দিলেন, আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। আপনার এই দয়া আমরা কখনোই ভুলবো না, কখনোই ভুলবো না। রঘু আর রামিলা তাদের নতুন জীবন শুরু করার প্রতিজ্ঞা করে। তারা বৃদ্ধাকে নিয়ে নিজেদের বাড়ি ফিরে এবং তাদের ছেলে সন্তান নিয়ে তাদের সাথে লোভ ত্যাগ করে নতুন করে জীবন শুরু করে। যদি তোমরা ওই জাদুর রাজহাঁসটিকে পেতে, তাহলে তোমরা কি করতে? তোমাদের উত্তর কমেন্ট করে জানাও। উদাহরণ উত্তর: আমি রাজহাঁসটিকে সুস্থ করে জঙ্গলে ছেড়ে দিতাম, অথবা আমি ওর থেকে শুধু